1776 সালে 4 জুলাই পৃথিবীর মানচিত্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র নামে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম 13টি রাজ্য নিয়ে গঠিত হলেও বর্তমানে যুক্তরাষ্ট্র সর্বমোট 50টি রাজ্যের সমন্বয়ে গঠিত। সময়ের সাথে সাথে যেমন এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার চেয়েও দ্রুত গতিতে এই অঞ্চলের ইকোনমি বা অর্থনীতি বৃদ্ধি পেয়েছে। 1890 সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে পৃথিবীর শীর্ষ স্থান দখল করে আছে। যুক্তরাষ্ট্র 2023 সালে তাদের সামরিক খাতে প্রায় $916 বিলিয়ন ব্যয় করেছে, যেখানে বাংলাদেশের জিডিপি এখনো $446 বিলিয়ন। আমাদের পৃথিবীতে মোটামুটি 2781 জন বিলিয়নিয়ার আছেন। এদের মধ্যে প্রায় 741 জন বিলিয়নিয়ার শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বসবাস করে। আর 2023 সালের হিসেবে এই বিলিয়নিয়ারদের সমষ্টিগত সম্পদের পরিমাণ প্রায় $5.2 ট্রিলিয়ন। ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, ওয়ালমার্ট এবং অ্যাপেলের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর জন্মস্থান হল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জাতিসংঘের 193টি দেশের মধ্যে এমন একটি দেশ যারা জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তে সরাসরি ভেটো প্রদান করতে পারে। আর তাদের কারেন্সি বা মুদ্রা এতই শক্তিশালী যে আমরা তাদের মুদ্রাকেই আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহার করি। তাই যুক্তরাষ্ট্রের একটা স্যাংশন বা নিষেধাজ্ঞা যে কোনো দেশের অর্থনীতিকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। ইরান, রাশিয়া, নর্থ কোরিয়া এবং সিরিয়ার মতো দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে তাদের অর্থনীতি দুর্বল করে দিয়েছে। তবে বর্তমানে সৌদি আরবের একটা সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কারেন্সি বা মুদ্রার এই দাদাগিরির ইতি টানতে চলেছে। আপনি হয়তো গত কয়েকদিন যাবৎ পেট্রো-ডলার এগ্রিমেন্ট, ডলারের আধিপত্যের পতন এই বিষয়গুলো সম্পর্কে শুনছেন। তবে আপনি কি জানেন সৌদি আরবের একটা সিদ্ধান্ত পুরো পৃথিবীর বাণিজ্যের ক্ষেত্রে কতটা পরিবর্তন আনতে পারে? আর এই চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের মুদ্রার দীর্ঘদিনের আধিপত্যের পতন পর্যন্ত হয়ে যেতে পারে। সৌদি আরবের এই একটি সিদ্ধান্ত হয়তোবা সবকিছু ওলটপালট করে দিতে চলেছে। চলুন জানার চেষ্টা করি যুক্তরাষ্ট্রের ডলার পৃথিবীব্যাপী কিভাবে এত শক্তিশালী হলো, পেট্রো-ডলার এগ্রিমেন্ট কিভাবে যুক্তরাষ্ট্র সহ পুরো পৃথিবীকে প্রভাবিত করবে। এই চুক্তির ফলে যদি যুক্তরাষ্ট্রের ডলারের পতন হয়, তাহলে পৃথিবীর পরবর্তী আন্তর্জাতিক কারেন্সি বা মুদ্রা কি হতে চলেছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকছি মোহাম্মদ শিহাব। আমেরিকান ডলারের আধিপত্যের গল্পটা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ থেকে। টানা 6 বছর ধরে চলতে থাকা এই বিশ্বযুদ্ধে প্রায় 6 কোটির মতো মানুষ মৃত্যুবরণ করে। যদি হিসেব করা যায় এই যুদ্ধে কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সবার প্রথমে নাম আসবে সোভিয়েত ইউনিয়নের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নে প্রায় 27 মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছিল। এই বিশাল সংখ্যার মধ্যে 8.7 মিলিয়ন মানুষ ছিল সামরিক বাহিনীর এবং 19 মিলিয়ন মানুষ ছিল সাধারণ নিরীহ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রায় 30,000 সাধারণ নিরীহ মানুষ মৃত্যুবরণ করে এবং 70,000-এরও বেশি গুরুত্বপূর্ণ বিল্ডিং ধ্বংস করে দেওয়া হয়েছিল। এই পুরো ঘটনায় যুক্তরাজ্যের প্রায় 1.7 মিলিয়ন মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে পৃথিবীর প্রায় সবগুলো দেশই কম বেশি প্রভাবিত হয়েছিল এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এই দেশগুলোর বিবেচনায় অনেক নিরাপদ ছিল। আর এই বিশ্বযুদ্ধে যদি কোনো দেশ লাভবান হয়ে থাকে, তাহলে সেই দেশটি হচ্ছে যুক্তরাষ্ট্র। 1929 সালে যুক্তরাষ্ট্রের জিডিপি হ্রাস পায় 30%, শিল্প উৎপাদন হ্রাস পায় 47% এবং তখন যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার ছিল 25%-এর বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই 5 বছর সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের জিডিপি $89 বিলিয়ন থেকে $1,135 বিলিয়ন গিয়ে পৌঁছায় এবং তাদের বেকারত্বের হার 25%-এর নিচে নেমে আসে। আপনি হয়তোবা ভাবছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাপে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ মন্দা এবং দুর্ভিক্ষ কাটিয়ে উঠতে পারছিল না, সেখানে যুক্তরাষ্ট্র কিভাবে তাদের জিডিপি এত বৃদ্ধি করলো এবং এর সাথে সাথে তাদের বেকারত্বের হার কমিয়ে 2%-এর নিচে নামিয়ে আনলো? এর উত্তর একদম সোজা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময় অন্যান্য দেশগুলো যুদ্ধে ব্যস্ত থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোতে অস্ত্র সরবরাহ করে। এর ফলে যুক্তরাষ্ট্রে তৈরি হয় আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের সবচেয়ে বড় ঘাঁটি। বর্তমানেও কিন্তু অস্ত্র উৎপাদনের শীর্ষ 10টি কোম্পানির প্রথম 5টি কোম্পানি হলো যুক্তরাষ্ট্রের। পুরো পৃথিবীর সমস্ত অস্ত্র রপ্তানির 40% অস্ত্র যুক্তরাষ্ট্র একাই রপ্তানি করে। অস্ত্র বিক্রির মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রতি বছর 100 থেকে 200 বিলিয়ন ডলার আয় করে। বর্তমানে যেমন আমরা আন্তর্জাতিক কারেন্সি বা মুদ্রা হিসেবে ডলার ইউজ করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বর্ণ ব্যবহারের পাশাপাশি অন্যান্য মুদ্রা হালকা পাতলা ব্যবহার করা হতো। তবে স্বর্ণ বিনিময়ের প্রচলনই ছিল বেশি। তখন বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে চাইলে সেটা স্বর্ণের মাধ্যমে কিনতে হতো এবং রপ্তানি করার বিনিময়ে স্বর্ণ দিতে হতো। যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে কাজে লাগিয়ে বিভিন্ন অস্ত্র এবং পণ্য সরবরাহের বিনিময়ে স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করত না। এজন্য কয়েক বছরের ব্যবধানে অস্ত্র এবং বিভিন্ন পণ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্র অনেক স্বর্ণ মজুত করে। তৎকালীন সময়ে পুরো পৃথিবীর মোট স্বর্ণের রিজার্ভের 70% রিজার্ভ ছিল যুক্তরাষ্ট্রের হাতে। ফলে আন্তর্জাতিক
আন্তর্জাতিক রিজার্ভ হিসেবে স্বর্ণ ব্যবহার করা অসম্ভব হয়ে পড়ে, কারণ যুদ্ধের কারণে ইউরোপ, এশিয়া এবং অন্যান্য দেশগুলোর কাছে স্বর্ণের মজুদ একদম শূন্যে নেমে আসে। তাই তারা বিদেশ থেকে কোনো কিছু আমদানি বা রপ্তানি করতে বিড়ম্বনায় পড়ে যায়। এই সমস্যার সমাধান করতে 1944 সালে মোটামুটি 44টি ধনী দেশ একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের ডলারকে আন্তর্জাতিক রিজার্ভ কারেন্সি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করে, কারণ তখন পৃথিবীর 70% স্বর্ণের রিজার্ভ ছিল যুক্তরাষ্ট্রের কাছে এবং তাদের মুদ্রা ছিল বেশ শক্তিশালী এবং স্থিতিশীল। তখন ডলারের মূল্য নির্ধারণ করা হতো স্বর্ণের মূল্যের উপর ভিত্তি করে। তখন থেকেই পুরো পৃথিবীর মানুষ আন্তর্জাতিক কারেন্সি বা মুদ্রা হিসেবে ডলারকে ব্যবহার করে আসছে। এরপর 1971 সালে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন স্বর্ণ দিয়ে ডলারের মূল্য নির্ধারণ করার এই নীতিকে বাতিল করে দেন, যার ফলে ডলার একটি স্বাধীন বা ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়, আর সেখান থেকেই ডলারের আধিপত্যের শুরু। এরপরে 1973 সালে আমেরিকানদের আরেকটি সিদ্ধান্ত এই ডলারের আধিপত্যের জায়গাকে আরো শক্তিশালী করে তোলে। সৌদি আরবের বাদশাহ ফয়সাল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পেট্রোডলার নামক একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর যে দেশই সৌদি আরবের কাছ থেকে তেল কিনতে চাইবে তাদেরকে সেই তেল কিনতে হবে যুক্তরাষ্ট্রের কারেন্সি ডলারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সামরিক নিরাপত্তা প্রদান করবে। এরপর 1975 সালে বাকি তেল উৎপাদনকারী দেশগুলো একত্রিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা তেল বিক্রি করলে যুক্তরাষ্ট্রের কারেন্সি ডলারে বিক্রি করবে, যার ফলে ডলারের আধিপত্য আরো শক্তিশালী হয় এবং তাদের ডলারের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীব্যাপী। তবে বর্তমানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নাকি এই পেট্রো ডলার এগ্রিমেন্ট বাতিল করতে চলেছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নতুন করে পেট্রো ডলার এগ্রিমেন্ট নবায়ন না করার কারণে ডলারের ওপর কি প্রভাব পড়তে পারে। ডলার অত্যন্ত শক্তিশালী একটি কারেন্সি হওয়ার কারণে পৃথিবীর বেশিরভাগ দেশই বৈদেশিক মুদ্রা হিসেবে ডলার রিজার্ভ করে। মার্কিন ডলারের এই একচেটিয়া আধিপত্যের পতন করার জন্য দীর্ঘদিন থেকে রাশিয়া এবং চীন একত্রিত হয়ে চেষ্টা চালাচ্ছে। ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ করার পর থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর অর্থনৈতিক স্যাংশন প্রদান করে। এই স্যাংশন দেওয়ার প্রধান কারণ ছিল যেন রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং রাশিয়া যুদ্ধ থামিয়ে দেয়। কিন্তু রাশিয়ার উপর অর্থনৈতিক স্যাংশন প্রদান করার পরেই নাটকীয়ভাবে যুক্তরাষ্ট্রের ডলারের চাহিদা এবং বিনিময় মূল্য বৃদ্ধি পায়। এর ফলে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি 9.1% গিয়ে পৌঁছায়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের 40 বছরের ইতিহাসের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি। 2022 সালে তাদের পলিসি রেট ছিল প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু এই স্যাংশন দেওয়ার পরেই তাদের পলিসি রেট 5% ছাড়িয়ে গেছে। আপনাদের বোঝার স্বার্থে সংক্ষিপ্ত করে বলে দেই পলিসি রেট আসলে কি। পলিসি রেট হলো কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে থাকে। এই 5% পলিসি রেট যুক্তরাষ্ট্রের বিগত 16 বছরের ইতিহাসে সর্বোচ্চ। অপরদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের এই স্যাংশনকে পাত্তা না দিয়ে তাদের গ্যাস, তেল, জ্বালানি এবং খাদ্য ক্রয়কারী দেশগুলোকে সরাসরি জানিয়ে দিয়েছে রাশিয়ান কোনো কিছু কিনতে হলে রাশিয়ান মুদ্রা রুবল ব্যবহার করে সেসব কিনতে হবে। এর ফলে অনেক দেশই বাধ্য হয়ে গোপনে রাশিয়ান কারেন্সি রুবলে রাশিয়ান পণ্য আমদানি করা শুরু করে। এর ফলে রাশিয়ার অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ার বিপরীতে দিন দিন আরো শক্তিশালী হতে থাকে, আর স্যাংশন প্রদানকারী যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্য কিছুটা কমতে শুরু করে। পেট্রো ডলার চুক্তি ছাড়াও ডলারের আধিপত্য কমার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সেগুলো হলো চীন এবং রাশিয়ার কমন কারেন্সি তৈরির প্রচেষ্টা, ইউরোপের নিজস্ব মুদ্রা ইউরোর প্রভাব ইত্যাদি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে কত শতাংশ ডলার রিজার্ভ করা হয় সেটা নিয়ে আলোচনা করলেই আমরা ডলারের আধিপত্যের বিষয়টি বুঝতে পারবো। আজ থেকে মোটামুটি 30 বছর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 62% সংরক্ষণ করা হতো যুক্তরাষ্ট্রের কারেন্সি ডলারে। 2021 সালে দেখা যায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ডলার সংরক্ষণের পরিমাণ নেমে এসেছে প্রায় 55%। এরপরে 2023 সালে এই সংখ্যা আরো নাটকীয়ভাবে কমে 47% নেমে আসে। এছাড়া ব্রিক্সভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের ডলারের আধিপত্য থেকে মুক্তি পেতে নতুন মুদ্রা চালু করেছে। অনেক দেশ ডলারের আধিপত্য থেকে মুক্তি পাওয়ার চেষ্টা আজ থেকে নয় বরঞ্চ 60-এর দশক থেকে করছে, কিন্তু তার ফলাফল বরাবরের মতোই ছিল শূন্য। একটা প্রতিবেদনে দেখা গিয়েছে বিশ্ব বাণিজ্যের প্রায় 84.3% হয় ডলারে, আর মাত্র 4.5% বাণিজ্য হয় চীনের মুদ্রা ইউয়ানে। তবে এবার ব্রিক্সের এই মুদ্রা ডলারের আধিপত্য কমাতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ ব্রিক্সভুক্ত দেশগুলোর জিডিপি পৃথিবীর প্রায় 32%। এই বিশাল অর্থনীতি যখন তাদের নিজস্ব মুদ্রায় ব্যবসা করবে তখন অটোমেটিক্যালি ডলারের আধিপত্য কমে আসবে। তাছাড়া সৌদি আরবের পেট্রো ডলার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত মার্কিন ডলারের আধিপত্য অনেকটাই কমিয়ে দিতে পারে। হতে পারে চীন সৌদি আরবকে ইনফ্লুয়েন্স করেছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের চুক্তি বাতিল করার জন্য। এখন আমরা পরবর্তী সময় দেখার চেষ্টা করব যুক্তরাষ্ট্র তাদের ডলারের আধিপত্য বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবে, আর এই পেট্রো ডলার চুক্তি ডলারের আধিপত্যে কতটা প্রভাব ফেলতে পারে। দর্শক, আপনি যদি এমন ইন্টারেস্টিং বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।